আচ্ছা, আগের দিন পড়াশোনায় কিছু অসুবিধা থাকলে সেটাকে বলে নাও। স্ক্রিন দেখা যাচ্ছে তো? হুম হুম। আর কারো কিছু ডাউট নেই তো? মানে পড়েছিস তো, নাকি না পড়ে বলছিস ডাউট নেই? পড়েছিস। আচ্ছা আচ্ছা, আমার আগের দিনে দেখো লাস্টে একটা প্রবলেম দেওয়া ছিল একদম শেষে। হুম, সে প্রবলেমটাকে সলভ করেছো কি? যে দুটো স্টেপে একটা আইকোথার্মাল রিভার্সেবল এক্সপানশন হচ্ছে, সেখান থেকে ইন্টারমিডিয়েট প্রেশারটা কি হলে ওয়ার্কটা ম্যাক্সিমাম হবে সেরকম একটা প্রবলেম দিয়েছিল। সেই প্রবলেমগুলো কি করেছো? আচ্ছা ঠিক আছে, প্রবলেমগুলো না হয় আমি পরে করে দিচ্ছি, আরো কিছু নিউমেরিক্যাল প্রবলেম করতে হবে। তাহলে আগে যে জিনিসটা আমাদের বাকি রয়ে গেছে সেই জিনিসটা একটুখানি প্রথমে আলোচনা করে নিই। তাহলে প্রথমে আমরা এই জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, এইটা আমাদের আলোচনা করা হয়নি আর কি। আমি আগের দিন বারবার মেনশন করেছিলাম যে এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। ওই থার্মাল ইকুইলিব্রিয়াম নিয়ে যখন কথাবার্তা বলেছিলাম বা ওভারঅল ইকুইলিব্রিয়াম নিয়ে যখন কথাবার্তা বলেছিলাম তখনই বলে দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি। তাহলে আমরা সেটা দিয়ে প্রথমে স্টার্ট করি। আচ্ছা দেখো, যখন থার্মোডাইনামিক্স একদম ইন্ট্রোডাক্টরি ক্লাসে থার্মোডাইনামিক্সে যখন ল গুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছিল, জিরোথ ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, সেখানে বলেছিলাম কি না, হিস্টোরিক্যালি যদি তুমি দেখো তাহলে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স প্রথম আবিষ্কার হয়েছে, তারপরে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তারপর থার্ড ল অফ থার্মোডাইনামিক্স, এবং শেষে হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। আসলে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স 1823-24 সালে বিজ্ঞানী শডি কার্নোট, তিনি কার্নো ইঞ্জিন নিয়ে যে সমস্ত জিনিসপত্রগুলো পেয়েছিলেন সেটাকেই যখন জেনারেলাইজ করলেন, সেখান থেকে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স চলে এলো। আর 1843 থেকে 48 এই সময়ে বিজ্ঞানী জুল এবং মায়ার, তারা কিছু এক্সপেরিমেন্টাল রেজাল্টস পেয়েছিল, সেটাকে জেনারেলাইজ করলেন বিজ্ঞানী হেলমহোলটজ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের থ্রুতে। পরে যখন 19th সেঞ্চুরির শেষের দিকে গিবস যখন বই লিখলেন, তখন তিনি দেখলেন যে কনসেপচুয়ালি ওই 1843 থেকে 48 যেটা, সেটাকে ফার্স্ট ল বলা উচিত, এটা প্রথমে আসা উচিত। আর 1820-24 যেটা, সেটা সেকেন্ড ল বলা উচিত। সেই মতো করে বই লেখা হয়ে গেল। আর 1906 সালে যখন বিজ্ঞানী প্ল্যাং থার্ড ল অফ থার্মোডাইনামিক্স আবিষ্কার করলেন, সেটা কনসেপচুয়ালি ফার্স্ট ল সেকেন্ড ল পরে আসাই কথা, সেখানে তার নাম থার্ড ল দেওয়া হলো, সেখানে কোনো প্রবলেম হলো না। 1931 নাগাদ বিজ্ঞানী ফাউলার, তিনি যেটা দেখলেন যে টেম্পারেচার যদি আমি ডিফাইন না করতে পারি বা থার্মাল ইকুইলিব্রিয়ামের কনসেপ্টটা যদি আমার কাছে পরিষ্কার না হয়, তাহলে বাকিগুলোর যা সিম্পলি কোনো মানে থাকছে না। তিনি একটা নতুন ল আবিষ্কার করলেন যেটা ফান্ডামেন্টাল, কিন্তু এই লটা একদম শুরুতে আসা উচিত। তো তার আগে ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, হ্যাঁ, সেগুলো তোমার কি বলবো, পরপর পরপর করে সব মানে তার মতো করে অনেক বই লেখা হয়ে গেছে, অনেক পেপার লেখা হয়ে গেছে। হ্যাঁ, সেখানে আর ওই ল গুলোকে রিনেম করাটা খুব ডিফিকাল্ট হয়ে গেল। তখন যেটা বলা হলো কি করা যাবে, ওটা কনসেপচুয়ালি কিন্তু আগে আসার কথা, তবে সেটাকে আমরা জিরোথ ল নাম দিচ্ছি। ঠিক আছে? তাহলে এই জিরোথ ল স্টেটমেন্টটা কি আমাদের সেটা দেখতে হবে। আচ্ছা, স্টেটমেন্টটা হচ্ছে জাস্ট সিম্পলি এরকম, ধরো এ একটা সিস্টেম আছে, বি একটা সিস্টেম আছে, আর সি ধরো একটা সিস্টেম আছে। ধরো সিস্টেম এটা বি এর সঙ্গে ধরো থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। সিস্টেম এ ইজ ইন থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ সিস্টেম বি। আবার এই বিটা সে সি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে।
থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, মানে বি একাধারে এ এর সাথে একাধারে সি এর সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এ এবং সি তারাও একে অপরের সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। এরা একে অপরের সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। তোমাকে এটা দাঁড়াচ্ছে কি না, ইফ এ সিস্টেম এ ইজ ইন thermal equilibrium with a system B, B is in thermal equilibrium with another system C, then A and C will also be in thermal equilibrium. If a system A is in thermal equilibrium, if a system A is in thermal equilibrium with a system B, B is in thermal equilibrium with another system C, then A and C will also be in thermal equilibrium. এই যে স্টেটমেন্টটা সেটাই হচ্ছে তোমার জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। আচ্ছা, এবারে এইখানে যেটা আমি বললাম সেটা হচ্ছে যে 1931 সালে বিজ্ঞানী ফাউলার introduced জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, এটা মাথায় রাখবে। আর কেন এর নাম জিরোথ ল হলো, যদি এটা সবচেয়ে শেষে আবিষ্কার হয়েছে তার কারণটা আমি এখানে বলেছি। তাহলে এবার ব্যাপারটা দেখো যে এই যে থার্মাল ইকুইলিব্রিয়ামে এলো, সে থার্মাল ইকুইলিব্রিয়ামে এলো সেটা কে ঠিক করে দেবে? এই যে এ আর বি যে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে আর বি আর সি যে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, এগুলো কি দিয়ে ঠিক হবে না, এ আর বি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকলে এ এর টেম্পারেচার বি এর টেম্পারেচার সমান হয়, বা বি এবং সি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকলে বি এর টেম্পারেচার সি এর টেম্পারেচার সমান হয়, তাহলে অটোমেটিক্যালি এর টেম্পারেচার সি এর টেম্পারেচার সমান হবে। মানে যদি তুমি ভাবো যে থার্মাল ইকুইলিব্রিয়ামটা ঠিক করে দেয় টেম্পারেচার, তাহলে কিন্তু এই ব্যাপারটা খুব ইজিলি বুঝে নেওয়া যাচ্ছে। তার মানে আমি যদি এইরকম করে ভাবি যে যেহেতু অ্যাজ এ অ্যান্ড বি are in thermal equilibrium, তাহলে সার্টেনলি এ এর টেম্পারেচার আর বি এর টেম্পারেচার সমান হবে। আচ্ছা, আবার যেহেতু বি অ্যান্ড সি আর ইন থার্মাল ইকুইলিব্রিয়াম, তাহলে বি এর টেম্পারেচার আর সি এর টেম্পারেচার সমান হবে। এটা তাহলে 1 নম্বর ইকুয়েশন, এটা তাহলে 2 নম্বর ইকুয়েশন। তার ফর্ম ইকুয়েশন 1 and 2 তোমার কি হলো? ফর্ম ইকুয়েশন 1 and 2 তুমি কি পেলে? টিবি টিবি কেটে গেল, বেসিক্যালি টিএ ইকুয়াল টু টিসি হয়ে গেল, আর টিএ ইকুয়াল টু টিসি হয়ে গেলে যদি আমি দাবি করি যে টেম্পারেচারটা থার্মাল ইকুইলিব্রিয়ামকে ঠিক করে, তাহলে এটা অটোমেটিক্যালি বলে দিচ্ছে কি না এ অ্যান্ড সি আর ইন থার্মাল ইকুইলিব্রিয়াম। তাহলে দেখো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা তোমার পক্ষে বুঝে নেওয়া সহজ হচ্ছে যদি তুমি ভেবে নাও যে টেম্পারেচারটাই হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়ামকে কন্ট্রোল করে, তাহলে কিন্তু এই যে স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টটা বোঝা তোমার সহজ হয়ে যাচ্ছে। তাহলে তো আমাকে তো বুঝতে হবে যে টেম্পারেচারে যে থার্মাল ইকুইলিব্রিয়ামকে ডিসাইড করে সেটা আমাকে তাহলে ডিফাইন করতে হবে, সেটা আমাকে মেনে নিতে হবে। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি টেম্পারেচারের ডেফিনেশন এলো। আমরা থার্মাল ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট থেকে যেমন টেম্পারেচার ডিফাইন করেছিলাম, ঠিক একই রকম ভাবে জিরোথ ল থেকেও তুমি টেম্পারেচারকে ডিফাইন করতে পারছো। তা টেম্পারেচারকে তুমি ডিফাইন করছো কি করে না, টেম্পারেচারকে থার্মাল ইকুইলিব্রিয়াম বা জিরোথ ল থেকে ডিফাইন করা হবে এই রকম ভাবে
যেটা আমরা থার্মাল ইকুইলিব্রিয়ামের কনটেক্সটে অলরেডি বলেছি যে টেম্পারেচার একটা ইন্টেন্সিভ প্রপার্টি। টেম্পারেচার is an intensive property which decides whether two systems which are in thermal equilibrium, whether two systems which are in thermal contact which are in thermal contact মানে তারা separated by thermal contact মানে হচ্ছে বেসিক্যালি তারা separated by diathermal boundary। মানে হিট যাওয়াটা কিন্তু অ্যালাউ করতে হবে, হিট যাওয়াটা অ্যালাউ না করলে কিন্তু কখনো ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে না। তাহলে কি বলা হচ্ছে, টেম্পারেচার ইজ an intensive property which decides whether two systems which are in thermal contact are in thermal equilibrium or not। টেম্পারেচার একটা ইন্টেন্সিভ প্রপার্টি যেটা ঠিক করে দিচ্ছে দুটো সিস্টেম যারা একে অপরের সঙ্গে ডায়াথার্মাল ওয়াল দিয়ে কানেক্টেড, সেটাকে বলছে থার্মাল কন্ট্যাক্টে আছে, অর্থাৎ যেটা দিয়ে হিটটা তোমার ট্রান্সফার হতে পারে অ্যাক্রস দ্য বাউন্ডারি, তারা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে কি নেই। আচ্ছা আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে দুদিকে টেম্পারেচার সমান হয়ে গেল, কিন্তু যদি তারা থার্মাল ইকুইলিব্রিয়ামে না থাকে তাহলে কি হয় না, হাই টেম্পারেচার বডি থেকে লো টেম্পারেচার বডির দিকে হিটটা যায়। তাহলে এই যে হাই টেম্পারেচার বডি থেকে লো টেম্পারেচার বডির দিকে হিটটা যাচ্ছে, তাহলে টেম্পারেচার ঠিক করে দিবে যে কোনটা থেকে কোন দিকে হিটটা যাবে। তাহলে ইফ দ্য systems are not in thermal equilibrium, if the systems are not in thermal equilibrium, then temperature is that intensive property that decides the direction of flow of heat। তাহলে if the systems are not in thermal equilibrium, then temperature is that intensive property that decides the direction of flow of heat। অর্থাৎ কোন দিক থেকে কোন দিকে হিটটা যাবে সেটাও হচ্ছে তোমার টেম্পারেচার ঠিক করে দেবে। তারপর তোমাকে যদি পরীক্ষায় পড়ে যে ডিফাইন টেম্পারেচার ফ্রম জিরো স্ল্যাব থার্মোডাইনামিক্স, তার উত্তরটা কিন্তু এইটা, এই জিরো স্ল্যাব থার্মোডাইনামিক্স থেকে টেম্পারেচার ডিফাইন করা মানেই হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম থেকে টেম্পারেচারকে ডিফাইন করা। তারপর তুমি এইখানে যেটা করলে যে জিরো স্ল্যাব থার্মোডাইনামিক্স স্টেটমেন্টটাকে বললে এবং সেটাকে এক্সপ্লেন করলে, কিন্তু পরীক্ষার পরে স্টেট অ্যান্ড এক্সপ্লেন জিরো স্ল্যাব থার্মোডাইনামিক্স সেটা হচ্ছে তুমি এইটা লিখলে। তাহলে এখান থেকে যে কোশ্চেনটা হতে পারে সেটা হচ্ছে যে স্টেট অ্যান্ড এক্সপ্লেন জিরো স্ল্যাব থার্মোডাইনামিক্স। এইটা যদি প্রশ্ন হয় তার করসপন্ডিং উত্তর হচ্ছে এই। আর যদি কোশ্চেনটা তোমার হয় এরকম যে ডিফাইন টেম্পারেচার ফ্রম জিরো স্ল্যাব থার্মোডাইনামিক্স, এটা যদি কোশ্চেনটা হয় তার উত্তর হচ্ছে এইটা। আচ্ছা, এবারে এই যে আমাদের থার্মোমিটার মানে মূলত ক্লিনিক্যাল থার্মোমিটার বা আরো যে সমস্ত থার্মোমিটার, সেই থার্মোমিটারের কনস্ট্রাকশনটা বেসিক্যালি দাঁড়িয়ে আছে ফ্রম দ্য প্রিন্সিপাল অফ জিরো স্ল্যাব থার্মোডাইনামিক্স, মানে কনস্ট্রাকশন অফ থার্মোমিটার। কনস্ট্রাকশন অফ থার্মোমিটার। আচ্ছা, দিস ইজ বেসড অন
জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। আচ্ছা, কিরকম করে? ধরো আমি একটা ক্লিনিক্যাল থার্মোমিটারের কথা বলছি। যে ক্লিনিক্যাল থার্মোমিটারে ধরো আমি এইভাবে ভাবছি, ধরো এই আমি হিউম্যান বডি যেটা, সেটাকে আমি ধরছি সিস্টেম এ। আর এবার ক্লিনিক্যাল থার্মোমিটারে কি হয় না, ক্লিনিক্যাল থার্মোমিটারে দেখবে একটা ভেতরে মেটালিক বাল্ব থাকে, সরি একটা মেটালিক বাল্ব থাকে, তার ভেতরে হচ্ছে মার্কারি থাকে। মানে আগে মার্কারি ব্যবহার করা হতো, এখন অন্যান্য লিকুইডও ব্যবহার করা হয়, এখন তো আবার ডিজিটাল সব বেরিয়েছে। হ্যাঁ, কিন্তু আমি পুরোনো যে ক্লাসিক্যাল যে থার্মোমিটার, সেখানে হচ্ছে তোমার একটা থার্মোমিটারে দেখবে, যখন তুমি থার্মোমিটার দেখবে তখন একটা মোটামুটি কাঁচের তৈরি থার্মোমিটার, তার ভেতরে একটা মার্কারি থাকে এবং ওটা ট্রান্সপারেন্ট হতে হয়, কারণ ভেতরে মার্কারিটা কতদূর হাইট পর্যন্ত উঠে তোমাকে দেখতে হয়। আর একদম নিচটায় দেখবে ওইটা একটা মেটালিক কিছু থাকে। মেটালিক মানে হচ্ছে যেটা বেসিক্যালি গুড কন্ডাক্টর অফ হিট। তাহলে এই যে মেটালিক বাল্ব যেটা রইলো, যেটা গুড কন্ডাক্টর অফ হিট, এইটাকে ধরছি আমার সিস্টেম বি। আর ভিতরে যে মার্কারিটা আছে, মার্কারি বা লিকুইড আর কি, মার্কারি অথবা কোন একটা লিকুইড ইনসাইড দ্য থার্মোমিটার, এইটাকে বলো সিস্টেম সি। আর এবার জ্বর দেখার সময় কি করতে হচ্ছে না, তোমার বডিটাকে প্রথমে মেটালিক বাল্বের কন্ট্যাক্টে রাখলে, বা থার্মোমিটারটাকে তুমি তোমার বগলে বা জিভে যে দিচ্ছ, মুখে দিচ্ছ, মানে বেসিক্যালি কি হলো না, হিউম্যান বডির সাথে মেটালিক বাল্বটা তোমার কন্ট্যাক্টে এলো। তাহলে প্রথমে হচ্ছে যে যে হিউম্যান বডি ইজ ইন কন্ট্যাক্ট উইথ metallic bulb of the thermometer for sufficient time। যথেষ্ট সময় দিতে হবে কিন্তু, হ্যাঁ, যথেষ্ট মানে কারো ক্ষেত্রে 1 মিনিট লাগে, কারো ক্ষেত্রে মানে কখনো 2 মিনিট লাগে, বা থার্মাল ইকুইলিব্রিয়ামে আসার সুযোগটা দিতে হবে। তো থার্মাল ইকুইলিব্রিয়াম আসতে গেলে কি হবে, হাই টেম্পারেচার বডি থেকে লো টেম্পারেচার বডিতে হিট যাবে, এই যাতায়াত করতে 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 এক জায়গায় দুদিকে টেম্পারেচার সমান হবে, তারপর থার্মাল ইকুইলিব্রিয়ামে আসবে। তার জন্য কিন্তু একটা সময় দিতে হয়। তাহলে হিউম্যান বডি ইজ ইজ ইন contact with the metallic bulb of the container for sufficient time such that thermal equilibrium is established between these two, মানে হিউম্যান বডি এবং মেটালিক বাল্ব, তাদের মধ্যে থার্মাল ইকুইলিব্রিয়াম চলে, অর্থাৎ এ আর বি এর মধ্যে থার্মাল ইকুইলিব্রিয়াম চলে এলো। আচ্ছা, এবারে মেটালিক বাল্বের ভেতরে কে আছে না, মার্কারি আছে। তাহলে কি হবে, তারপরে যেটা হবে যে মেটালিক বাল্ব will be in thermal equilibrium with the liquid বা মার্কারি যাই বলো ইনসাইড দ্য বাল্ব। বাল্বের ভেতরে কি লিকুইডটা, তার সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে আসবে এটা। তারপরে তাহলে কি হলো, তাহলে দেন ফ্রম জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, হিউম্যান বডি মানে সিস্টেম এ যেটা উইল অলসো বি ইন thermal equilibrium with the liquid inside the thermometer। তাহলে কি হলো, তাহলে হিউম্যান বডিটা বেসিক্যালি বাল্বের ভেতরে যে লিকুইড আছে তার সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে এলো। তার মানে যেটা দাঁড়াচ্ছে টেম্পারেচার, তাহলে হেন্স টেম্পারেচার যেটা তোমার লিকুইডটা দেখাচ্ছে সেটা বেসিক্যালি
body temperature. So therefore temperature shown by the liquid is actually the body temperature. তাহলে ক্লিনিক্যাল থার্মোমিটারটা কাজ করছে দেখো তোমার বেসিক্যালি এটাকে জিরো ল থার্মোডাইনামিক্সকে কাজে লাগিয়ে। তার মানে তোমাকে যদি একটা কোশ্চেন দেয় যে ক্লিনিক্যাল থার্মোমিটার acts obeying the zeroth law of thermodynamics, ওকে এক্সপ্লেন করতে বলা হলো, তুমি এখন এক্সপ্লেন করে দিতে পারবে। তার উত্তরটা আমি জাস্ট আগে লিখে দিলাম। আচ্ছা আচ্ছা, এছাড়া আরো দু একটা কথা একটুখানি বলে রাখা দরকার। সেটা হচ্ছে এই যে যখন তুমি একটা থার্মোমিটার কনস্ট্রাক্ট করো, প্রিন্সিপালটা তো বুঝলাম, এর সঙ্গে সঙ্গে কিছু মেটেরিয়ালিস্টিক ব্যাপার আছে। মেটেরিয়ালিস্টিক ব্যাপারটা কিরকম না, থার্মোমিটারে অ্যাকচুয়ালি কি হয় না, কোনো একটা প্রপার্টি কাজে লাগানো হচ্ছে, যে প্রপার্টিটার একটা রেগুলার চেঞ্জ হয় ওই চেঞ্জ ইন টেম্পারেচার। যেমন ধরো তুমি এই মার্কারির ক্ষেত্রে বা লিকুইডের ক্ষেত্রে কি হচ্ছে, টেম্পারেচার বাড়ালে তার একটা রেগুলার এক্সপানশন হয়, সেই প্রপার্টিটাকে কাজে লাগানো হচ্ছে। তুমি প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার যদি দেখো, দেখবে টেম্পারেচার বাড়ালে প্লাটিনামের রেজিস্ট্যান্স বাড়ে, তাহলে সেই রেজিস্ট্যান্সের সঙ্গে টেম্পারেচার ডিপেন্ডেন্ট, সেটা তুমি দেখতে পেতে পারো। আচ্ছা, কখনো কখনো যেটা হচ্ছে যে কোথাও একটা ধরো তোমার কারেন্ট পাঠানো হচ্ছে, যে কারেন্ট যেটা পাঠাচ্ছ তার সঙ্গে একটা হিটিং এফেক্ট হচ্ছে জুল এফেক্ট, সেখানে টেম্পারেচারটা কারেন্ট কতটা পাঠাচ্ছে তার সঙ্গে বেসিক্যালি রিলেটেড। হ্যাঁ, তাহলে এইরকম করে আমি অ্যাকচুয়ালি কি করি না, কিছু প্রপার্টিকে কাজে লাগাই, যে প্রপার্টিটার একটা রেগুলার চেঞ্জ হয় উইথ চেঞ্জ ইন টেম্পারেচার। তাহলে টু কনস্ট্রাক্ট থার্মোমিটার আমরা কি করছি না, উই এমপ্লয় এ পার্টিকুলার property of a substance that changes regularly with change in temperature। যেমন কি such as volume expansion of certain liquids such as mercury, এটা। আচ্ছা, resistance of platinum এক্সেট্রা। তাহলে এই ধরনের প্রপার্টিগুলো তোমাকে প্রথমে এমপ্লয় করতে হবে, ঠিক আছে? এটা প্রথম যেটা মাথায় রাখতে হবে। এটা তো ফার্স্ট কেস। আচ্ছা, সেকেন্ড যে জিনিসটা, যাকে থার্মোমিটার যখন তুমি কনস্ট্রাক্ট করবে, সেখানে তো টেম্পারেচারটাকে কোনো একটা নাম্বার দিয়ে তোমাকে এক্সপ্রেস করতে হবে। নাম্বার দিয়ে এক্সপ্রেস করার জন্য তোমার যেটা দেখতে হয়, একটা নিম্ন স্থিরাঙ্ক ঠিক করতে হয়, একটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক ঠিক করতে হয়, আর মাঝের জায়গাটাকে কতগুলো ইকুয়াল ভাগে ভাগ করতে হয়। তার মানে তোমাকে যেটা করতে হবে যে মানে স্পেসিফাই করতে হবে, স্পেসিফাই দ্য নর্মাল ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার। এটা এটা তোমার ঠিক করতে হবে। স্পেসিফাই দ্য নর্মাল বয়লিং পয়েন্ট অফ ওয়াটার, এইটা। আর তারপরে যেটা করতে হবে, ডিভাইড এই বয়লিং পয়েন্ট মাইনাস ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার বাই সাম
ইকুয়াল ইন্টারভ্যালস, মানে যে নর্মাল বয়লিং পয়েন্ট এবং ফ্রিজিং পয়েন্টের যে ডিফারেন্সটাকে সেটা কত করে ইকুয়াল ইন্টারভ্যালে তোমাকে ভাগ করতে হয়। আচ্ছা, নর্মাল ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার আর নর্মাল বয়লিং পয়েন্ট অফ ওয়াটার, নর্মাল যখন কথাটা বলছি তার মানে হচ্ছে যে জলটাকে নিতে হবে পিওর, আর এক্সটার্নাল প্রেশারটাকে নিতে হবে 1 অ্যাটমসফিয়ার। তাহলে এক্সটার্নাল প্রেশার যখন 1 অ্যাটমসফিয়ার হবে আর জলটা যখন পিওর হবে তখন যে ফ্রিজিং পয়েন্ট সেটাকে নর্মাল ফ্রিজিং পয়েন্ট বলা হচ্ছে, তখন যে বয়লিং পয়েন্ট তখন থেকে নর্মাল বয়লিং পয়েন্ট বলা হচ্ছে। জলের মধ্যে কোনো ইম্পিউরিটি মেশানো থাকে, তোমরা কলিগেটিভ প্রপার্টিস পড়েছো, ইম্পিউরিটি মেশানো থাকলে কিন্তু ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট হয়। সেটা আবার ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে, কনসেন্ট্রেটেড সলিউশনের ক্ষেত্রে আরো অনেক পিকুলিয়ার ব্যাপার স্যাপার তোমার করতে পারে। এটা এক্সটার্নাল প্রেশারটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্সটার্নাল প্রেশারটা তোমাকে 1 অ্যাটমসফিয়ার রাখতে হবে। এক্সটার্নাল প্রেশার 1 অ্যাটমসফিয়ার না রাখলে প্রচুর গন্ডগোল হতে পারে। যেমন ধরো, তো প্রেশার কুকারের মধ্যে দেখেছো যদি এক্সটার্নাল প্রেশারটাকে বাড়িয়ে দেওয়া হয়, জল হাই টেম্পারেচারে বয়েল করে। আবার দার্জিলিং এ যেখানে প্রেশার হাইট বেশি বলে প্রেশার কম, সেখানে জল হচ্ছে অনেক কম টেম্পারেচারে বয়েল করে যায়। আবার দুটো বরফের টুকরো নিয়ে যদি চাপ দাও দেখো সে মেল্ট করে যায়, তার ফিজিক পয়েন্ট সেখানে কমে যাচ্ছে, সেটা তুমি দেখতে পাচ্ছ। তার মানে অনেক ব্যাপার আছে যে এই এক্সটার্নাল প্রেশারটা 1 অ্যাটমসফিয়ার এবং পিওর ওয়াটার এটা হওয়া দরকার, তাহলে যেটা পাবে নর্মাল ফ্রিজিং পয়েন্ট, নইলে নর্মাল বয়লিং পয়েন্ট পাবে। এবং বয়লিং পয়েন্ট এবং ফ্রিজিং পয়েন্টের মাঝটাকে তুমি কত করে ইকুয়াল ইন্টারভ্যালে তোমাকে ভাগ করতে হচ্ছে। এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই যে যে এই নর্মাল বয়লিং পয়েন্ট অফ ওয়াটার আচ্ছা, এটা হচ্ছে এটার উপরে টেম্পারেচার at a particular scale, temperature in a particular scale বলা ভালো, temperature in a particular scale, in a scale minus আচ্ছা নর্মাল ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার ডিভাইডেড বাই যে টোটাল যতগুলো ডিভিশন করা হচ্ছে, ডিভাইড বাই টোটাল ডিভিশন, এইটা অলওয়েজ একটা কনস্ট্যান্ট হয়। দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আইডেন্টিটি, যে কোনো একটা স্কেলে টেম্পারেচার তার থেকে তুমি বিয়োগ করা হচ্ছে নর্মাল ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার, সেখান থেকে টোটাল ডিভিশনে যদি ভাগ করে দাও সেটা একটা কনস্ট্যান্ট হয়ে যায়। যেমন ধরো তুমি যদি রিলেশন বিটুইন ডিগ্রি সেন্টিগ্রেড আর ডিগ্রি ফারেনহাইট তুমি করো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট রিলেশন বিটুইন ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড ডিগ্রি ফারেনহাইট, কি হয় না, কোন একটা সেন্টিগ্রেড স্কেলে টেম্পারেচার যদি ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাকে তুমি অ্যাকচুয়ালি তার যে ফ্রিজিং পয়েন্ট সেন্টিগ্রেড স্কেলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড সেটা দিয়ে ভাগ করলে, এবং সেন্টিগ্রেড স্কেলে এই ঊর্ধ্বস্থিরাঙ্ক নিম্নস্থিরাঙ্কর মানটাকে 100টা ভাগে ভাগ করা হয়। আচ্ছা, এইটা কিন্তু তোমার ফারেনহাইট স্কেলে হয়, এইটা -32 ডিগ্রি ফারেনহাইট ডিভাইডেড বাই হচ্ছে এদের মধ্যে গ্যাপটা হচ্ছে ওই যে 212 -32, তাকে তুমি অ্যাকচুয়ালি 180টা ভাগে ভাগ করো। তাহলে এখান থেকে যেটা দাঁড়িয়ে গেল, আমি যদি ডিগ্রিগুলোকে বাদ দিয়ে দিই তাহলে C/5 ইকুয়াল টু AF -32/9 হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট রিলেশন বিটুইন দ্য টেম্পারেচার ইন সেন্টিগ্রেড স্কেল অ্যান্ড ফারেনহাইট স্কেল। আচ্ছা, এইরকম করে বাকি সব তুমি করতে পারবে। তো রিলেশন বিটুইন ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড কেলভিন যদি করো তাহলে কি হবে না, C-0 ডিভাইডেড বাই 100, এটা হয়ে যাচ্ছে কেলভিন স্কেলে টেম্পারেচার -273/C73। অর্থাৎ তুমি যদি সিটাকে বের করতে চাও তাহলে হয়ে যাচ্ছে কত না, K -273, সরি ভুল করলাম, এটা সরি এটা হচ্ছে 100 হবে, এটা মানে এটা হচ্ছে ঊর্ধ্বস্থিরাঙ্ক নিম্নস্থিরাঙ্কের মাঝে গ্যাপ হচ্ছে, এখানেও 100টা হয়, 100 কেটে গেল, সিটা হয়ে যাচ্ছে কত, K -273। অর্থাৎ কেলভিন স্কেলে যে টেম্পারেচার হবে তাকে তুমি যদি 273 বিয়োগ করে দাও তাহলে তুমি কেলভিন সেন্টিগ্রেড স্কেলে টেম্পারেচারটা পেয়ে যাবে। আবার সেন্টিগ্রেড স্কেলে টেম্পারেচার যদি তোমার জানা থাকে তাহলে কেলভিন স্কেলে টেম্পারেচার 273 তোমার যোগ করে ফেলতে হবে। ঠিক আছে, এইরকম করে
তুমি অন্যান্য রিলেশনগুলো বের করতে পারো। ধরো ফারেনহাইটের সঙ্গে তুমি হয়তো কেলভিনের টেম্পারেচার বের করছো। ধরো রিলেশন বিটুইন ডিগ্রি ফারেনহাইট অ্যান্ড কেলভিন ধরো তুমি দেখতে চাইছো। তাহলে ফারেনহাইট স্কেল -32 ডিভাইডেড বাই 180, সেটা হয়ে যায় কেলভিন স্কেলে -273 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 100 হয়ে যাচ্ছে। তাহলে এবার একটুখানি কাটাকাটি করে দিতে পারো। তোমার এফ -32 বাই 9 ইকুয়াল টু কে -23/5। হ্যাঁ, এই হচ্ছে তোমার রিলেশনটা। এবার সেখান থেকে তুমি কেলভিন স্কেলে টেম্পারেচার জানলে ফারেনহাইট স্কেলে বের করে ফেলতে পারবে, এন্ড ভাইস ভার্সা। মানে এইরকম ভাবে তুমি প্রচুর মানে ইনফাইনাইট পসিবল টেম্পারেচার স্কেল ডিফাইন করতে পারো। যখন ডিফাইন করবে তখন মাথায় রাখবে যে এই যে টেম্পারেচার ইন এ পার্টিকুলার স্কেল মাইনাস নর্মাল ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার ডিভাইডেড বাই টোটাল ডিভিশন, সেটা কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু তোমার হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার একটা পার্টিকুলার প্রবলেম বলছি। এরকম একটা প্রবলেম এই জায়গা থেকে পরে 2 নম্বর বা 3 নম্বরে কোশ্চেন দিয়ে যে টু আইসোথামস নেভার ইন্টারসেক্ট। টু আইসোথাম নেভার ইন্টারসেক্ট মানে পরীক্ষায় পড়লো সো দ্যাট টু আইসোথাম নেভার ইন্টারসেক্ট। আচ্ছা, টু আইসোথাম নেভার ইন্টারসেক্ট এইগুলোকে প্রমাণ করতে হয় মেথড অফ কন্ট্রাডিকশন। ঠিক আছে, তাহলে প্রথমে আইসোথাম কাকে বলে একটুখানি বুঝে নাও। আইসোথাম হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন of an isothermal reversible process. Graphical representation of an isothermal reversible process. তো isothermal reversible process কে তুমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে যে ছবিটা পাচ্ছ সেটা হচ্ছে আইসোথাম। এবার এটা ইম্পর্টেন্ট যে অ্যালং অ্যান আইসোথাম, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, অ্যালং অ্যান আইসোথাম টেম্পারেচার remains constant throughout. Along an isotherm temperature remains constant throughout. ঠিক আছে, এবারে দেখো তুমি এইটাকে প্রুভ করার জন্য কেমন করে এগোচ্ছ। ধরো আমি এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাকে একটা পিভি ডায়াগ্রাম দিয়ে দেখাচ্ছি। ধরো এদিকে প্রেসার প্লট করছো, এদিকে ভলিউম প্লট করছো। আচ্ছা, একটা জিনিস বলে নিই, এখানে প্রেসার ভলিউমই হতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। আমি কখনো বলছি না যে আইসোথার্ম মানে সবসময় তোমার পিভি ডায়াগ্রামই হতে হবে, অন্য রকমের ডায়াগ্রামও কিন্তু হতে পারে। পিভি ডায়াগ্রামটা বয়সটাতে তোমার কাছে খুব পপুলার বলে আমি তো সেটা পিভিও লিখতে পারি, আর লিখছি আর কি। ধরে নাও তুমি দুটো আইসোথাম কনসিডার করছো, এই একটা আইসোথাম আর একটা আইসোথাম। এটা ধরে নাও আইসোথাম 1 আর এটা হচ্ছে আইসোথাম 2। এটা আইসোথাম 1 আর আইসোথাম 2। আইসোথাম 1 তার টেম্পারেচার ধরে নাও T1, আইসোথাম 2 তার টেম্পারেচার হচ্ছে T2। তাহলে লেট আস কনসিডার two isotherms 1 and 2 at temperature T1 and T2 respectively such that T1 not equal to T2। তাহলে আমি দুটো ডিফারেন্ট আইসোথাম যেহেতু কনসিডার করছি, দুটো ডিফারেন্ট আইসোথামের ক্ষেত্রে কিন্তু টেম্পারেচারগুলো আলাদা হবে। এটা কনসিডার টু ডিফারেন্ট আইসোথামস 1 and 2 at temperature T1 and T2 respectively such that T1 not equal to T2। আচ্ছা, এবারে আমি যেমন করে ছবিটা এঁকেছি তাতে দেখো দুটো আইসোথাম এ পয়েন্টে কাট করেছে। লেট আস অ্যাজিউম that these isotherms intersect at a point A. Let us assume that the isotherm intersect at a point A, at a particular point A তে তারা intersect করেছে। ঠিক আছে, দেখো
প্রমাণ করতে বলে টু আইসোথাম নেভার ইন্টারসেক্ট, আমি ধরে নিলাম তারা ইন্টারসেক্ট করেছে। এবার আমি দেখাবো যদি ইন্টারসেক্ট করে তাহলে কিছু একটা গন্ডগোল হবে, দুনিয়ার রসাতলে যাবে, তখন আমি বলবো যে যেটা ধরেছিলাম সেটা ভুল ধরেছিলাম, তাহলে কারেক্টটা হবে যেটা মানে উল্টোটা, তখন আইসোথাম ইন্টারসেক্ট করছে না। তাহলে আমি শুরু করলাম, লেট আস অ্যাজিউম দ্যাট টু আইসোথাম ইন্টারসেক্ট অ্যাট এ পয়েন্ট এ। আচ্ছা, এবার উই কনসিডার two points B and C on the isotherms 1 and 2 respectively। তাহলে এই যে 1 নম্বর আইসোথার্মের উপর একটা পয়েন্ট বি কনসিডার করলে, 2 নম্বর আইসোথার্মের উপর একটা পয়েন্ট তুমি সি কনসিডার করলে, সেটা লিখেছি কনসিডার 2 points বি এন্ড সি অন দ্য আইসোথার্ম 1 and 2 রেসপেক্টিভলি। আচ্ছা, এবারে খেয়াল করে দেখো যে এ এবং বি একই আইসোথার্মের উপরে, তাহলে এ এন্ড বি আর অন দ্য সেম আইসোথার্মস। এ এন্ড বি আর অন দ্য সেম আইসোথার্ম, তার মানে কি হচ্ছে টি এ ইকুয়াল টু টিবি। কারণ একই আইসোথার্মের উপরে থাকলে তাদের একই টেম্পারেচার হয়। আচ্ছা, এবারে টি এ ইকুয়াল টু টিবি সেটা কার সঙ্গে সমান? টি ওয়ান এর সঙ্গে সমান। আচ্ছা, এ এন্ড সি আর অন দ্য সেম আইসোথার্মস, তার মানে টি এ ইকুয়াল টু টি সি ইকুয়াল টু টি টু। এই যে দেখো এ এবং বি একই আইসোথার্মের উপরে, আবার এ এবং সি একই আইসোথার্মের উপরে, এইটা 1 নম্বর পয়েন্ট ধরো, এটা 2 নম্বর পয়েন্ট দেখো, তাহলে টি এ ইকুয়াল টু টি ওয়ান হয়ে যাচ্ছে, টি এ ইকুয়াল টু টি টু হয়ে যাচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে? ফ্রম ইকুয়েশন 1 and 2, ফ্রম ইকুয়েশন 1 and 2 কি পেলে? টি ওয়ান ইকুয়াল টু টি টু হয়ে গেল। দিস ইজ অ্যাবসার্ড। কারণ আমি যখন দুটো ডিফারেন্ট আইসোথার্ম বলেছি, দুটো ডিফারেন্ট আইসোথার্ম যেখানে টি ওয়ান নট ইকুয়াল টু টি টু বলে দেওয়া হয়েছে, কিন্তু এখানে বেরিয়ে গেল কত? টি ওয়ান ইকুয়াল টু টি টু হয়ে গেল। দিস ইজ অ্যাবসার্ড, দেয়ারফর টু আইসোথার্মস নেভার ইন্টারসেক্ট। ঠিক আছে, তো দেখতে পেলে কেমন করে আমি দেখালাম যে টু আইসোথার্ম নেভার ইন্টারসেক্ট কি করে আমি দেখিয়ে দিতে পারলাম। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো দেখো, তাহলে যতখানি বললাম এই পার্টটা আমাদের আগে বাকি ছিল, সেই পার্টটা আমরা ক্লিয়ার করে ফেললাম। ঠিক আছে, তাহলে এবারে আমরা ফিরে আসছে আমাদের ওয়ার্ক নিয়ে যে আলোচনা হয়েছিল সেই জায়গাতে। তাহলে ওয়ার্ক নিয়ে যে আলোচনা হয়েছিল সেখানে আমি বেশ কিছু কিছু প্রবলেম করেছিলাম, বেশ কিছু কিছু মানে মানে আমি আচ্ছা সাবজেক্টিভ জিনিসপত্রগুলো মূলত পড়িয়েছিলাম, নিউমেরিক্যাল প্রবলেম তেমন কিছু করা হয়নি। একটা দুটো প্রবলেম তোমাকে করতে দেওয়া ছিল, মানে একটা পার্টিকুলার প্রবলেম অ্যাটলিস্ট আমার মনে পড়ছে করতে দেওয়া ছিল, তাহলে সেই জায়গা থেকে এবার আমাদের শুরু করতে হবে আর কি। ঠিক আছে, বলো। হুম, হ্যাঁ, হুম, হ্যাঁ, হিট হিট কম বেশি থাকলেও তারা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। হ্যাঁ, মানে হিট তো কম বেশি থাকতেই পারে। ধরো খুব একটা বড় সিস্টেম তুমি একটা নিয়েছো, একটা ছোট সিস্টেম তুমি নিয়েছো, হ্যাঁ, তাই না? তাহলে হিট কন্টেন্টটা তো এমএসটি, তাই না? তাহলে একদিকে হিট কন্টেন্ট বেশি, একদিকে হিট কন্টেন্ট কম থাকতে পারে। ঠিক আছে, কিন্তু যখন তোমার ধরো এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড 1 অ্যাটমসফিয়ার প্রেসারে বরফ আর জল যখন একসাথে তুমি রাখছো, তারা বেসিক্যালি সমস্ত রকম ইকুইলিব্রিয়ামই আছে। ওই প্রসেসটা কিন্তু একটা ইকুইলিব্রিয়াম প্রসেস, ইকুইলিব্রিয়ামে থাকবে। ঠিক আছে, চলো তাহলে এবারে আমি প্রবলেমস গুলোতে আসি। মানে মানে এবারে বিভিন্ন রকমের প্রবলেম নিয়ে আমি আলোচনা করছি।
দেখো, যে প্রবলেমটা তোমাদের দেওয়া ছিল সেটা হচ্ছে এরকম, যে তোমার কাছে একটা n মোল আইডিয়াল গ্যাস ছিল, আইডিয়াল গ্যাস আছে। আচ্ছা, এবারে তুমি কি করলে যে একটা আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন করছো, কোথা থেকে না P1 V1 এখান থেকে 2 স্টেপে, ধরো একটা স্টেপ 1 একটা আইসোথার্মাল ইরিভার্সিবল এক্সপানশন, রিভার্সিবল না, আইসোথার্মাল ইরিভার্সিবল এক্সপানশন করে দেখবে পি প্রাইম ভি প্রাইমে যেতে বলেছি। তারপরে আর একটা স্টেপে, স্টেপ 2 তে আইসোথার্মাল ইরিভার্সিবল এক্সপানশন করেই তুমি P2 V2 তে গেছো। ঠিক আছে, এবারে বলা হচ্ছে যে এই ইন্টারমিডিয়েট প্রেসারটা কত নিলে এই দুটো স্টেপে ওয়ার্কটা তোমার ম্যাক্সিমাম হবে। তাহলে দেখো, তাহলে প্রথমে ওয়ার্ক ইন স্টেপ 1, W1টা কত লিখবো, মাইনাস পি প্রাইম ইন্টু ভি প্রাইম মাইনাস ভি1, কারণ ইরিভার্সিবল প্রসেস যদি হয় তাহলে ওয়ার্কটা হচ্ছে মাইনাস পি ফাইনাল ইন্টু ভি ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাহলে মাইনাস পি প্রাইম ইন্টু ভি প্রাইম মাইনাস ভি1। আচ্ছা, ওয়ার্ক ইন স্টেপ 2 কি হবে, W2 হচ্ছে মাইনাস পি2 ইন্টু ভি2 মাইনাস ভি প্রাইম, এটা টোটাল ওয়ার্কটা কত হলো, ডব্লিউটা হচ্ছে W1 প্লাস W2 মাইনাস কমন নিয়ে নিলে পি প্রাইম ইন্টু ভি প্রাইম মাইনাস ভি1 প্লাস পি2 ইন্টু ভি2 মাইনাস ভি প্রাইম, এটা। আচ্ছা, এবার ওয়ার্কটা যেহেতু নেগেটিভ, আমি ম্যাগনিটিউড নিয়ে কথাবার্তা বলবো, তাহলে ম্যাগনিটিউড অফ ওয়ার্কটা কত হচ্ছে, মাইনাসে বাদ চলে গেল, পি প্রাইম ইন্টু ভি প্রাইম মাইনাস ভি1 প্লাস পি2 ইন্টু ভি2 মাইনাস ভি প্রাইম, এটা হলো। ঠিক আছে, তাহলে দেখো, পি প্রাইমের জায়গায় আমি সরি, পি প্রাইমটা ভি প্রাইমের জায়গায় আমি এনআরটি বাই পি প্রাইম বসালাম, মাইনাস ভি1 এর জায়গায় এনআরটি বাই পি1 বসালাম, আমি ভলিউমগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, প্লাস পি2, ভি2 এর জায়গায় এনআরটি বাই পি2 মাইনাস এনআরটি বাই পি প্রাইম হলো। তাহলে এনআরটি কমন নিলে কি পড়ে থাকছে, এই পি প্রাইম এটা 1 মাইনাস পি প্রাইম বাই পি1 হলো, প্লাস এইটা ঢুকে গেলে 1 মাইনাস পি2 বাই পি প্রাইম হলো। তাহলে কি দাঁড়াচ্ছে, এটা এনআরটি ইন্টু 2 মাইনাস পি প্রাইম বাই পি1 মাইনাস পি2 বাই পি প্রাইম, এইটা হচ্ছে তোমার ওয়ার্কের এক্সপ্রেশনটা বেরিয়েছে। আর এবারে ব্যাপারটা হচ্ছে এই যে ওয়ার্কটা দেখো, আমার ইনিশিয়ালি পি1 ভি1, ফাইনালি পি2 ভি2, এবারে ইন্টারমিডিয়েট প্রেসারটা কি হলে ওয়ার্কটা ম্যাক্সিমাম হবে তোমাকে সেটা দেখাতে হবে। টু ফাইন্ড দ্য ইন্টারমিডিয়েট প্রেসার P prime such that a water magnitude is maximum, তুমি কি করবে না, ডেল ডব্লিউ বাই ডেল পি প্রাইম, দিস শুড বি ইকুয়াল টু 0। তাহলে আমি এখানে পি প্রাইমটা কিছু ভেরিয়েবল, তাহলে পি প্রাইমের রেসপেক্টে আমি ডেরিভেটিভ করবো, ডেরিভেটিভ করে এটাকে 0 করবো। তাহলে করো, তাহলে এই যে ডব্লিউর এক্সপ্রেশন দেওয়া আছে, তাহলে আমি পি প্রাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি দাঁড়াচ্ছে না, ডেল ডেল পি প্রাইম অফ এনআরটি ইন্টু 2 মাইনাস পি প্রাইম বাই পি1 মাইনাস পি2 বাই পি প্রাইম, এইটা দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। তাহলে এনআরটিটা বাদ চলে গেল, তো বাদ চলে গেলে তোমার থাকছে কত, মাইনাস 1/P1। দেখো এখানে পি প্রাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করছে তো, তাহলে এটা 2টা 0 হয়ে যাচ্ছে, এখানে পি প্রাইমের উপর ডেরিভেটিভ করলে 1 হয়ে গেল, তাহলে মাইনাস 1/P1 হয়ে গেল, মাইনাস 1 হচ্ছে প্লাস পি2 বাই পি প্রাইম স্কোয়ার হয়ে গেল, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। দেখো এখানে তোমার
এই যে মানে এখানে ওয়ান বাই পি প্রাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করলে মাইনাস মানে ওয়ান বাই পি প্রাইম স্কোয়ার হয়ে যায়, মাইনাস মাইনাস মিলে হচ্ছে প্লাস হয়ে গেল, তাহলে এইটা হয়ে গেল। এটা তো সেখান থেকে তুমি দেখতে পেলে পি প্রাইম স্কোয়ার সেটা হয়ে যাচ্ছে পি ওয়ান পি টু হয়ে যাচ্ছে। তো এখান থেকে পি প্রাইমটা তুমি পেয়ে গেলে রুট ওভার অফ পি ওয়ান পি টু। কেন আমি পজিটিভ রুটটাকে নিলাম? তার কারণটা হচ্ছে যে অ্যাজ পি প্রাইম ক্যানট বি নেগেটিভ, সেই জন্য আমি নেগেটিভ রুটটাকে অটোমেটিক্যালি নেগলেক্ট করে দিয়েছি। প্রেসার তো কখনো নেগেটিভ হতে পারে না, সেখানে পি প্রাইমটাকে রুট ওভার অফ পি ওয়ান পি টু হয়ে যাবে। আর এইখানে একটা জিনিস আমি বলি যে দেখো, যদি তুমি ডেল ডব্লিউ বাই ডেল পি প্রাইমটা অ্যাকচুয়ালি কষতে কি হতো, এনআরটি পার্টটা থাকতো, মাইনাস ওয়ান ওভার পি ওয়ান হতো প্লাস পি টু বাই পি প্রাইম তার স্কোয়ার হতো, এই তো। আর একবার ডেরিভেটিভ মানে অঙ্কের লোক এটা কি করবে, সে আর একবার ডেরিভেটিভ করবে। ডেরিভেটিভ করলে এটা এনআরটি হয়ে গেল। আচ্ছা, এটা তুমি পি প্রাইমের রেসপেক্টে যদি ডেরিভেটিভ করছো, এটা পি ওয়ান, এটা তো বাদ চলে গেল, এটা হয়ে গেল মাইনাস টু পি টু বাই পি প্রাইম তার কিউ। এইটা যাই হোক না কেন, এটা লেস দ্যান জিরো হচ্ছে। লেস দ্যান জিরো মানে হচ্ছে কি যে অ্যাট পি প্রাইম ইকুয়াল টু রুট ওভার অফ পি ওয়ান পি টু দ্যার ইজ এ ম্যাক্সিমাম। এটা তোমাকে বুঝতে হবে, যেটা ম্যাক্সিমাম তুমি পাবে, একটা ম্যাক্সিমাম পাবে। মানে দেখো, এই পার্টটা ইউজুয়ালি করে না কেউ, এই যে পরের পার্টটা এটাকে আমি করে দিলাম, এটা লোকে করে না, কারণ কোশ্চেনের মধ্যে কিন্তু বলা আছে যে এক্স ফাংশন, তাহলে এক্স ফাংশনের ক্ষেত্রে স্টেপ বাড়ালে ও একটা বাড়ে, ও একটা বাড়ে মানে তোমার ম্যাক্সিমামের দিকেই যাবে আর কি। যদি কম্প্রেশন হতো তাহলে তো একটা কমতো, তখন সেটা তোমার নেগেটিভ রুটটাকে নিয়ে কথাবার্তা বলতে হবে। এই জন্য এই পার্টটা আমি অ্যাডিশনালি করে দিলাম, না করলে তোমার কিছু এসে যায় না। তাহলে এটা দাঁড়াচ্ছে যে ইন্টারমিডিয়েট প্রেসার প্রি প্রাইমটা যখন তোমার জিওমেট্রিক মিন হয়ে যাবে, রুট ওভার পি ওয়ান পি টু হয়ে যাবে, তখন হচ্ছে ওয়ার্কটা ম্যাক্সিমাম হবে। তাহলে এবারে ম্যাক্সিমাম ওয়ার্কটা কত? তাহলে ম্যাক্সিমাম ওয়ার্কটাকে বের করবে কেমন করে? দেখো, এই যে ডব্লিউ কেটা তার ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে এনআরটি টু মাইনাস, এখানে পি প্রাইমের জায়গাগুলো, এই যে পি প্রাইমের জায়গায়, এই যে এখানে ওয়ার্কটা পি প্রাইমের জায়গায় রুট ওভার অফ পি ওয়ান পি টু বসাও তুমি। তাহলে রুট ওভার অফ পি ওয়ান পি টু বাই পি ওয়ান মাইনাস পি টু বাই রুট ওভার অফ পি ওয়ান পি টু। তার পি প্রাইমের জায়গায় রুট ওভার পি ওয়ান পি টু বসিয়ে দিলাম। তাহলে এনআরটি টু মাইনাস রুট ওভার অফ, দেখো পি ওয়ান কেটে কেটে পি টু বাই পি ওয়ান হলো, মাইনাস এটাও হচ্ছে রুট ওভার অফ পি টু বাই পি ওয়ান হলো এটা। তাহলে টু এনআরটি কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকছে কত, ওয়ান মাইনাস রুট ওভার অফ পি টু বাই পি ওয়ান। এইটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম ওয়ার্ক। তাহলে দেখো, এই প্রবলেমটা দেওয়া ছিল, প্রবলেমটা বেশ ভালো প্রবলেম, এটা ক্যালকাটা ইউনিভার্সিটি এক বছর পড়েছিল, তাহলে প্রবলেমটা ওখানে লিখে দিয়েছিলাম, সেই প্রবলেমটা এখানে আমি করে দিলাম। দেখো, এই প্রবলেমটা বুঝতে পেরেছো কেমন করে প্রবলেমটা হলো? এই প্রবলেমটা পরীক্ষায় দিয়েছিল ক্যালকাটা ইউনিভার্সিটিতে একবার, বেশ ভালো প্রবলেম, বেশ ভালো প্রবলেম। নেক্সট একটা প্রবলেম দিচ্ছি, পরেটা তোমরা করো, করে উত্তর কত হবে বলবে। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান when 1 mole of water vaporizes at 1 atmosphere pressure and 100 degree centigrade। আর এখানে অ্যাজিউম করো, অ্যাজিউম যে ভি বার ভেপারটা ইজ মাঝ গ্রেটার দ্যান ভি বার লিকুইড, মানে লিকুইডের তুলনায় ভেপারের মোলার ভলিউমটা মাঝ গ্রেটার দ্যান এইটা, অ্যান্ড
দ্য ভেপার বিহেভস আইডিয়াল। এটাকে তোমাকে অ্যাজিউম করে নিতে বলেছি। তোমরা এই প্রবলেমটাকে করো, তোমাকে 2 মিনিট সময় দিচ্ছি। ভেবে একটা মানে কেসটাকে তৈরি করো যে প্রবলেমটা তুমি অ্যাকচুয়ালি কি করে হবে, কেমন করে হবে, বা করে ফেললে উত্তরটা কত, এটা খালি ভেবে আমায় বলো। 1-2 মিনিট সময়, 1 মিনিট সময় না, 2 মিনিট নয়, 1 মিনিট সময় নাও। তোমাদের টাইম এখন স্টার্ট হলো। কিছু ভাবতে পারলে? তাহলে হুম হুম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হুম 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 ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। একদম দেখো, একদম ঠিক আছে। হ্যাঁ, দেখো পিভি টাইপ ওয়ার্ক সবসময় এইরকম ভাবে লিখতে পারো, ডি কাট ডাব্লিউ সমান মাইনাস পি এক্সটার্নাল ডিভি, এটা লিখতে পারলে। আর এবার এখানে বলে দিচ্ছে, দেখো যখন নেট ওয়ার্কটা তুমি ক্যালকুলেট করবে, তখন এই এক্সটার্নাল প্রেশারটা কিন্তু ফিক্স করে দেওয়া হয়েছে 1 অ্যাটমসফিয়ারে। আর তাহলে চেঞ্জটা হবে ভলিউমের চেঞ্জ। তাহলে ভলিউম যখন চেঞ্জ করব তখন কি বলেছে, ভেপোরাইজেশন হচ্ছে। তার মানে লিকুইড থেকে, মানে ভেপোরাইজেশন প্রসেসটা কি, H2O সে লিকুইডে ছিল, সেইখান থেকে তুমি বেসিক্যালি যাচ্ছ কোথায় না, H2O ভেপারে যাচ্ছ। পুরোটাই হচ্ছে 1 অ্যাটমসফিয়ার 100 ডিগ্রি সেন্টিগ্রেডে। এইটাই হচ্ছে, এটাও হচ্ছে 1 অ্যাটমসফিয়ার 100 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ টেম্পারেচারের কোনো চেঞ্জ হয়নি, প্রেশারের কোনো চেঞ্জ হয়নি, প্রেশারটা ফিক্সড রেখেছি। তাহলে লিকুইড থেকে ভেপার হচ্ছে মানে ভলিউম অফ ভেপার মাইনাস ভলিউম অফ লিকুইড, এটা হলো। আচ্ছা, এবারে এইটা যেহেতু তোমার ভি ফর দ্য ভেপার, মানে মোলার ভলিউম ফর দ্য ভেপার ইজ মাস গ্রেটার দ্যান মোলার ভলিউম ফর দ্য লিকুইড। এবার যাই হোক না কেন, লিকুইড যত মোল থাকবে ভেপার তত মোলই যেহেতু তৈরি হবে। তাহলে এইখান থেকে তুমি ভি লিকুইড তুমি জাস্ট ইগনোর করো, তাহলে এটা হয়ে গেল কত, মাইনাস পি ইন্টু ভি ভেপার, এটা। আচ্ছা, এবারে কি বলে দিয়েছে, বলে দিয়েছে যে দ্য ভেপার বিহেভস আইডিয়ালি। তাহলে ভেপার যদি আইডিয়ালি বিহেভ করে, তাহলে যেটা বললো সৌম্য, সেটা হচ্ছে এটা ইকুয়াল টু মাইনাস এনআরটি হয়ে গেল। এবারে তুমি রেজাল্ট গুলো বসিয়ে দাও। এনটা কত, কত মোল গ্যাস না 1 মোল গ্যাস বলে দিয়েছে, যে 1 মোল, কত মোল লিকুইড 1 মোল ওয়াটার বলে দিয়েছে, 1 মোল। আচ্ছা, আর এবারে যদি এসআই কে যদি উত্তর বের করি 8.314 জুল পার কেলভিন পার মোল, এটা করলে। আর টিটা কত বলে দিয়েছে, 373 কেলভিন, 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 373 কেলভিন, এটা। তাহলে করে দেখো, এই যে মোল, মোল ইনভার্স কাটলো, কেলভিন ইনভার্স কেলভিন কাটলো, তাহলে উত্তরটা জুলে হবে। তা করে দেখো তো কত হবে উত্তর। -3.1 ইন্টু 10⁻³ জুল, তার মানে -3.1 কিলো জুল। ঠিক আছে, বোঝা গেল?
চলো আর একটা প্রবলেম করো তাহলে। বলছে an ideal gas undergoes a reversible isothermal expansion. Ideal gas undergoes a reversible isothermal expansion from an initial volume of V1 to a final volume 10 V1 and thereby does 10 to the power 4 joule of work. The initial pressure was 1.0 into 10 to the power 7 পাস্কাল। দুটো কাজ তোমাকে করতে বলেছে। এক নম্বর হচ্ছে ক্যালকুলেট V1, আর দু নম্বর যেটা বলছে যে if amount of gas is 2 mole what was its টেম্পারেচার। মানে কিন্তু আইসোথার্মাল প্রসেস বলে কি টেম্পারেচারটা শুরুতে এবং শেষে একই থাকবে। যদি 2 মোল গ্যাস থাকে তাহলে টেম্পারেচারটা কি ছিল সেটা তোমাকে বের করতে বলেছে। ঠিক আছে? এটা তো এটা না না এটা এটা এই যে সাইনটা তোমাকে ধরে নিতে হবে। যদি এক্সপানশন হচ্ছে ওয়ার্কটা তাহলে নেগেটিভ হবে, এটা তোমাকে ধরে নিতে হবে। তুমি ম্যাগনিটিউড দিয়ে কথা বলো। হ্যাঁ, এই যে ডাজ যখন বলেছি না, ডাজ মানে কে করেছে, সিস্টেম কাজ করেছে, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, সেটা বাই ডিফল্ট হচ্ছে নেগেটিভ। ঠিক আছে? মানে যেহেতু এক্সপানশন V1 থেকে 10 V1 হচ্ছে, তাহলে ওয়ার্কটা অটোমেটিক্যালি নেগেটিভ হবে। আর বাঁ দিকটা নেগেটিভ, ডান দিকটা পজিটিভ তো হতে পারে না। তার মানে এই ওয়ার্কটা এর মধ্যে একটা ইন্ট্রিনসিক নেগেটিভ সাইন অলরেডি আছে তোমার। এটা করো, এটা 1 মিনিট সময় নাও, করে নিয়ে প্রবলেমটা করো তো দেখি। হ্যাঁ, তাছাড়া উপায় নেই তো। মানে এখানে প্রবলেমটা প্রথমে V1 বের করতে বলে তুমি V1টাকে টার্গেট করলে, কিন্তু V1টা প্রথমে তুমি বের করতে পারবে না আর কি। হ্যাঁ, প্রথমে তোমাকে টেম্পারেচারটাকে বের করে নিতে হবে। হ্যাঁ, দেখো এখানে, হ্যাঁ একদমই একদমই ঠিকই ঠিকই। মানে এই যে তোমাকে যদি 1 নম্বর প্রবলেমটা V1টাকে বের করতে হয়, তাহলে সেটা কি করতে হবে, nRT বাই P1 এই ফর্মুলা দিয়ে বসাতে হবে। তাহলে এটা যখন তুমি করতে চাইছো, তখন দেখো n জানো, r জানো, P1 জানো, টেম্পারেচার তুমি জানো না। টেম্পারেচার তোমাকে আগে বের করে নিতে হবে। তাহলে 2 নম্বর পার্টটাকে করার জন্য দেখো এই যে ওয়ার্কটা তুমি ক্যালকুলেট করছো, ওয়ার্কের ম্যাগনিটিউডটা কত হবে, nRT ln হ্যাঁ V2 বাই V1। এটা এমনি ওয়ার্ক হলে মাইনাস nRT ln V2 বাই V1 হতো, মডিউলাস করে দিচ্ছে বলে nRT ln V2 বাই V1। এইটা সমান কত বলে দিয়েছে, 10 টু দি পাওয়ার 10 জুল বলে দিয়েছে। 10 টু দি পাওয়ার 10 সরি 10 টু দি পাওয়ার 4 জুল বলে দিয়েছে। ঠিক আছে, 10 টু দি পাওয়ার 4 জুল তোমায় বলে দেওয়া। তাহলে কি হচ্ছে দেখো, এখানে যখন তুমি টেম্পারেচারটাকে ক্যালকুলেট করবে, সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার 4 জুল ডিভাইডেড বাই n r ইন্টু ln 10 V1 বাই V1। কারণ
V2টাকে বলে দিকে 10V1, এই যে V1 টু এর ফাইনাল ভলিউম 10V1, তাহলে কত হলো 10⁴ জুল ডিভাইডেড বাই কত মোল গ্যাস বলে দিয়েছে, না 2 মোল গ্যাস বলে দিয়েছে। আচ্ছা এবারে আর এর ভ্যালুটা যেহেতু উপরটা জুলে আছে, তার আরটা জুলে বসাবো, 8.314 জুল পার কেলভিন পার মোল। আর এটা জাস্ট সিম্পলি ln10 মানে 2.303, তুমি বসাও, বসিয়ে দেখো কি হচ্ছে, এই যে জুল জুল কাটলো, মোল মোল ইনভার্স কাটলো, নিচে কেলভিন ইনভার্স আছে, উপরে চলে গেলে এটা কেলভিনে অ্যান্সার বেরোবে। তাই এটা করে দেখো তো কত হচ্ছে। ln2 এর ভ্যালু হচ্ছে 2.303, এটা ধরে নিয়ে করো, মানে ln মানে কত 2.303 ইন্টু লগ, আর লগ 10 এর ভ্যালু কিন্তু 1, তার মানে এটা হচ্ছে 2.303। ক্যালকুলেটারে করলে তুমি তো না বুঝলেও করে ফেলতে পারো, কিন্তু এমনি ক্যালকুলেটার ব্যবহার যদি না করতে তাহলে কোনো অসুবিধা নেই। 10⁴ কে তুমি ভাগ করবে 2 ইন্টু 8.314 ইন্টু 2.303 করে কত বেরোচ্ছে বলো তো? হুম 261.2, তাই তো? হ্যাঁ ওই ঠিক আছে, 261.2 কেলভিন। তাহলে এবারে তুমি V1টাকে বের করো। V1টা হচ্ছে দেখো এই 2 মোল, আর এর ভ্যালুটা 8.314 জুল পার কেলভিন পার মোল, টেম্পারেচার হচ্ছে 261.2 কেলভিন, ডিভাইডেড পাস্কালটা কত বলে দিচ্ছে 1.0 ইন্টু 10⁷, পাস্কাল মানে কি নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা এখানে দেখো একটা জিনিস, এই যে মোল মোল ইনভার্স কাটলো, কেলভিন ইনভার্স কেলভিন কাটলো। আর এবারে তুমি 2.8 2 ইন্টু 8.314 ইন্টু 261.2 হলো, ডিভাইডেড বাই 10⁷ হলো। এবার ইউনিটটা খেয়াল করো, জুল মানে কত, নিউটন, মানে জুল মানে হচ্ছে নিউটন দিয়ে করছি, মানে নিউটন মিটার, মানে ফোর্সকে ডিসপ্লেসমেন্ট দিয়ে গুণ করে তুমি নিউটন মিটার হিসেবে লিখছে। আর নিচে হচ্ছে নিউটন মিটার টু দি পাওয়ার -2 হচ্ছে, তখন নিউটন নিউটন কেটে গিয়ে তাহলে অ্যান্সারটা যাই হোক তত মিটার কিউবের তোমার অ্যান্সার বেরোবে। তো বলো তো এটা কত হলো? মিটার কিউবে তোমার অ্যান্সার বেরোবে। কত হচ্ছে? 4.35 ইন্টু 10⁻⁻4, এত মিটার কিউব। 4.35 ইন্টু 10⁻⁻4 মিটার কিউব। এবারে এটাকে যে লিটারে কনভার্ট করতে পারবে তুমি? দেখো মানে এটাকে লিটারে কনভার্ট করতে পারো? 10⁻⁻, না 10⁻³ নয়, ঠিক করে দেখো। দেখো 1 লিটার মানে তোমার হচ্ছে 1 লিটার মানে হচ্ছে 1 ডেসিমিটার কিউব, 1 বা 1000 সেন্টিমিটার কিউব বা 1 ডেসিমিটার কিউব, তার মানে কি 0.1 মিটার তার কিউব, তার কথা 10⁻³ মিটার কিউব। তাহলে মিটার কিউব থেকে লিটারে চলতে গেলে কত 10⁻³ দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে 1 লিটার মানে হচ্ছে 10⁻³ মিটার কিউব, বা 1 মিটার কিউব মানে হচ্ছে 10⁻³ লিটার, এটা মাথায় রাখবে। তো সেটাকে করলে তোমার কি দাঁড়াচ্ছে, তাহলে এটা দেখো সবসময় কি করবে, দেখো আমি বলে দিই তোমায়। এই ধরনের ইউনিট কনভার্সন আমি ইউনিট ডাইমেনশন ভালো করে পড়িয়েছিলাম, সবাই সেই ক্লাসটা তো করতে পারেনি, যে ঠিকঠাক করে করো তাহলে কি দাঁড়াচ্ছে না, এই যে V1 যেটা বেরিয়েছে 4.35 ইন্টু 10⁻⁻4, এটা মিটার কিউব, তাহলে এটাকে মিটার কিউব বাই লিটার ইন্টু লিটার করে দিলে, তাহলে মিটার কিউব বাই লিটার ইন্টু লিটার করে দেয়। এবারে মিটার কিউব বাই লিটার সমান কত 10⁻³ তাহলে 4.35 ইন্টু 10⁻⁻4 ইন্টু 10⁻³ এত লিটার হলো।
মানে 0.435 লিটার হচ্ছে তোমার অ্যান্সার। লিটারে কিন্তু ক্যালকুলেট করো, এমনিতে তোমার লিটারে করে দেওয়ার দরকার নেই, এখানে তোমার লিটারে তো অ্যান্সারটা বের করতে বলেনি, তোমার জাস্ট মানে কোন ইউনিটের এটা মানে বের করতে দেয়নি, বরং সব ভ্যালুগুলো যেহেতু এসআই আছে, জুল আছে, পাস্কাল আছে, তো তুমি কেন ফালতু কষ্ট করে এটাকে করতে যাবে? ঠিক আছে, ঠিক আছে, তো বোঝা গেল তো? এটা একটা প্রবলেম করো। বলছে ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান হোয়েন when 1 mole of calcium carbonate decomposes at 1 atmosphere and 1000 Kelvin। এটা করো তো দেখি, বেশ ভালো প্রবলেম একটা। ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান হোয়েন 1 mole of calcium carbonate decomposes at 1 atmosphere and 1000 Kelvin। এখানে তুমি অ্যাজিউম করে নিতে পারো, অ্যাজিউম দ্যাট any gas if produced behaves ideally। ঠিক আছে, করো। Calculate the work done when 1 mole of calcium carbonate decomposes at 1 atmosphere and 1000 Kelvin। Assume that any gas if produced behaves ideally। এটা কি করে করবে? 1 মিনিট সময় নাও, 1 মিনিট সময় নিয়ে তারপর আমাকে বলো।
করলে বলো কি করলে বলো। না দেখো, না আগে আগে এইটা দেখো। আগে যেটা তুমি এইটা বলছো যে ক্যালসিয়াম কার্বনের সলিড, এটা ভেঙে গিয়ে এইটা হচ্ছে, সেটা তো প্রথমে বলো নাকি? এই তো। হ্যাঁ একদম। হ্যাঁ একই রকম ভাবে। তাহলে 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 এবারে ওই একদম আগের মতো, যেমন জল থেকে জলীয় বাষ্প হচ্ছে, ঠিক একই রকমের সিচুয়েশন। তাহলে এখানে তুমি যখন পিভি টাইপ ওয়ার্কটাকে লিখছো, পিভি টাইপ ওয়ার্ক ইজ given as d কাট ডব্লিউ, সেটা হচ্ছে মাইনাস পি এক্সটার্নাল ডিভি। তাহলে ওয়ার্কটা যখন ক্যালকুলেট করছো, হ্যাঁ যেটা বলছো দেখো, এই যে এক্সটার্নাল, এই যে প্রেসারটা, প্রেসারটা কনস্ট্যান্ট, কেন 1 অ্যাটমসফিয়ার প্রেসারে বলে দিয়েছে। আর এইখানে তাহলে ভলিউম ফর দ্য ফাইনাল স্টেট মাইনাস ভলিউম ফর দ্য ইনিশিয়াল স্টেট, এটা এটা তাহলে এইটা দেখো অ্যাপ্রক্সিমেটলি, যেহেতু এই যে যে কোনো মোলার ভলিউম বা ভলিউম যাই বলো না কেন, ভলিউম ফর দ্য ভেপারটা ইজ মাঝ মাঝ গ্রেটার দ্যান ভলিউম ফর এনি সলিড, যেহেতু তাহলে যে ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম কার্বনের, তারা অ্যাকচুয়ালি ভলিউমে তোমার টেক পার্ট করছে না। তো এটা হয়ে যাচ্ছে মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ভি ফর কার্বন ডাইঅক্সাইড, বা ভি ফর গ্যাস, বা ভি ফর কার্বন ডাইঅক্সাইড, আর ভি ফর ভেপার। এটা এবার এইটাকে তুমি লিখে ফেললে, এটা আইডিয়ালি বিহেভ করছে ধরে নিয়ে, মাইনাস এনআরটি লিখে ফেললে, মাইনাস এনআরটি লিখে ফেলার পর তারপর ডেটাগুলোকে বসিয়ে দিলেই হবে, তাই তো? হ্যাঁ তাহলে এই তো 1 মোল বলেই দিয়েছে, -1 মোল হলো। আর এর ভ্যালুটা 8.314 জুল পার কেলভিন পার মোল হলো। আর টেম্পারেচারটা বলে দিচ্ছে 1000 কেলভিন, 1000 কেলভিন হলো। এটা তুমি বসালে, দেখো ইউনিটগুলো কি সুন্দর কেটে গেছে, দেখো মোল, মোল ইনভার্স কেটে যাচ্ছে, কেলভিন ইনভার্স কেলভিন কেটে গেছে, তো উত্তরটা জুলে বেরোচ্ছে। বলো, তো এটা কত হচ্ছে? এটা তো 8.314 কিলো জুল হয়ে যাচ্ছে একবারে। মাইনাস আছে, -8.314 কিলো জুল হয়ে গেল একবারে, তার এই যে 10⁻³ থেকে ছিল, এত কিলো জুল হয়ে যাচ্ছে। ঠিক আছে। তো না এখানে, হ্যাঁ না এখানে হচ্ছে, এই দেখো 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে 1 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, সেই জন্য এখানে এনটা 1 মোল। মানে এই যে কার্বন ডাইঅক্সাইড এটা তৈরি হয়েছে, এটা হচ্ছে 1 মোল। মানে আমার তো ডিকম্পোজিশন হচ্ছে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট, তাহলে আমি 1 মোল ক্যালসিয়াম কার্বন নিয়ে স্টার্ট করেছিলাম, করে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে 1 মোল, সেই 1 মোলটা হচ্ছে এই এই এনটা। ঠিক আছে, এই যে ব্যাপার। ঠিক। আচ্ছা আর একটা প্রবলেম করো, মানে আমি ছোটখাটো প্রবলেমগুলি মূলত করাচ্ছি, সেটা খুব তাড়াতাড়ি করে হয়ে যাবে, আর বাকিগুলো ওই একই রকমের প্রবলেম তো থাকে, খুব অসুবিধা কিছু তোমাদের হবে না। একদম। But to calculate the work done,
work done when 1 mole of zinc dissolves in dilute sulfuric acid in a closed vessel in এক নম্বর হচ্ছে এ এক নম্বর হচ্ছে ইন এ ক্লোজ ভেসেল আর 2 নম্বর হচ্ছে তোমার an open beaker in an open beaker at 27 degree Celsius দুটি at 27 degree centigrade করো the calculate the work done when 1 mole of zinc dissolves in dilute sulfuric acid এবং সেটা ক্লোজ ভেসেলের মধ্যে আছে অথবা সেটা ওপেন এয়ারের মধ্যে আছে তাহলে সেখান থেকে ওয়ার্ক ডান কত হবে আর 27 ডিগ্রি সেন্টিগ্রেড সেটা তোমাকে বের করতে বলেছে করে ফেলো তো দেখি না ওপেন বিকার মানে তোমার এক্সটার্নাল প্রেসারটা হচ্ছে তোমার বেসিক্যালি অ্যাটমসফেরিক প্রেসার বুঝলে তো ওপেন বিকারে যখন হবে তখন এক্সটার্নাল প্রেসারটা হচ্ছে তোমার বেসিক্যালি কোনটা প্রেসারটাকে কনস্ট্যান্ট ধরবো হ্যাঁ এবং সেটা এক্সটার্নাল প্রেসারটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ারে কনস্ট্যান্ট আর কি এটা তো এখানে অ্যাজিউম করে নাও অ্যাজিউম দ্যাট দ্য gas produced behaves ideal করে ফেলো মানে এখানে এই রিয়াকশনটা ঘটছে আর কি তোমার জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড ব্র্যাকেটে ডাইলুট লিখে দিচ্ছি সলিড অবস্থায় থাকে এটা ডাইলুট মানে এটা অ্যাকোয়াস আর কি থেকে তৈরি হচ্ছে তোমার জিঙ্ক সালফেট সলিড প্লাস হাইড্রোজেন এটা হচ্ছে গ্যাস এটা তোমার রিয়াকশনটা সেটা একটু বলে দিলাম তোমাকে হেল্প করার জন্য এবারে করে ফেলো দেখি আর তুমি নিয়েছিলে এখানে 1 মোল হাইড্রোজেন যেটা তৈরি হবে সেটা হচ্ছে 1 মোল হ্যাঁ ভলিউমে কোনো চেঞ্জ হবে না হ্যাঁ একদম ওয়ার্ক ডান 0 হবে ঠিকই 1 নম্বর তাকে এটা হচ্ছে ইনে ক্লোজ ভেসেল যখন হবে ইন এ ক্লোজ ভেসেল দেয়ার ইজ নো চেঞ্জ ইন ভলিউম তার মানে প্রসেস ইজ আইসোকোরিক সেই জন্য ওয়ার্ক ডান ইকুয়াল টু 0 তাহলে ক্লোজ ভেসেল যখন হয়ে যায় ওয়ার্ক ডানটা 0 হয়ে যাবে তুমি জানো মানে আইসোকোরিক প্রসেস যদি হয়ে যায় তাহলে ডি কার ডব্লিউ হচ্ছে মাইনাস পি এক্স ডিবি ডিবি থেকে যে 0 হয়ে যাচ্ছে ওয়ার্ক ডানটা 0 হয়ে যাবে তাহলে মানে প্রথম কেসটাতে ওয়ার্ক ডানটা 0 হয়ে গেল আচ্ছা 2 নম্বর কেসটাতে ডি কার ডব্লিউটা যখন তুমি মাইনাস পি এক্সটার্নাল ডিবি হিসেবে বলছো তাহলে ডব্লিউটা কত হচ্ছে এটা মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল তাহলে এইটা হয়ে গেল মাইনাস ভি এক্সটার্নাল ইন্টু ভি ফাইনাল শুধু এইটা বললেই হবে এটা তাহলে সেই মাইনাস এনআরটি অ্যাজ ইউজুয়াল হয়ে গেল কারণ এক্ষেত্রে মানে ইনিশিয়ালি তোমার সবটাই ছিল কি সলিড বা লিকুইড হ্যাঁ এইটা আর এখানে হচ্ছে গ্যাস তৈরি হয়েছে সেখানে আমার ইনিশিয়ালি ভলিউমটা ফাইনাল ভলিউমটা নেগলিজিবলি স্মল তাহলে এটা মাইনাস পিভির মতো দেখতে হয়ে গেল
তাহলে সেটা হচ্ছে মাইনাস এনআরটি লিখে দাও, এনআরটি লিখে দিয়ে তুমি জাস্ট করে জিনিসটাকে করে ফেলো। তাহলে এখানে হচ্ছে তোমার -1 মোল হলো 8.314 জুল পার কেলভিন পার মোল হলো, আর টেম্পারেচারটা 27 ডিগ্রি সেন্টিগ্রেড 300 কেলভিন পাই। তো কত হচ্ছে দেখে নাও। দু হাজার চারশো, আচ্ছা কেলভিন, কেলভিন ইনভার্স কেটে গেল, মোল, মোল ইনভার্স কেটে গেল, এত জুল। তার মানে এটা তুমি লিখতে পারো -2.494 কিলোজুল। বুঝতে পারছো কেমন করে এই নিউমেরিক্যাল প্রবলেম টবলেম করতে হচ্ছে? আচ্ছা, তো দেখো তাহলে আজকে এই পর্যন্তই থাক। তাহলে আমরা তোমাদের মানে আমাদের এরপরে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এবং জুলস এক্সপেরিমেন্ট, জুল এক্সপেরিমেন্ট করে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স স্টার্ট হবে। তারপরে পরপর করে এক একটা দিন এক একটা চ্যাপ্টার শেষ হবে। তার মানে আমাদের মোটামুটি বেসিক যে কনসেপ্টগুলো দরকার ছিল সেই কনসেপ্টগুলো আমরা খুব ধীরে ধীরে টুকটুক করে বললাম। ঠিক আছে? মানে যারা পার্টিকুলারলি দেখো তোমরা আগে থেকে ক্লাস করছো তোমাদের অসুবিধা হবে না, কিন্তু যারা সব ক্লাস করতে পারেনি, মানে যারা নতুন এসেছে আর কি, হ্যাঁ, তাদের একটুখানি পজ দেওয়া দরকার আছে। সেই জন্য আমি এই পর্যন্ত তোমরা একটু ভালো করে রেডি হয়ে না। আমি ভেবেছিলাম যে যদি গত সপ্তাহে পড়ানোটা হয়ে যায় তাহলে কালকে আমি পরীক্ষাটা নিতাম, তাহলে কালকে এই পরশুদিন পরীক্ষাটা নিতাম, তাহলে এত তাড়াতাড়ি প্রিপেয়ার হতে পারবে, পরশুদিন পরীক্ষা দেওয়ার মতো কন্ডিশনে কি আসতে পারবে? হ্যাঁ, পার্টিকুলার নতুন যারা তারা তো পারবেই না, তাহলে পরশুদিন পরীক্ষাটা দিতে হবে না। তোমরা আর এক সপ্তাহ সময় নাও, অবশ্য তারপরের সপ্তাহে সমস্যা হবে, তারপরের সপ্তাহে জেবিএনএস টেস্ট আছে। হ্যাঁ, তোমরা জেবিএনএস টেস্ট দিয়েছিলে কেউ? তারা মানে জেবিএনএস টেস্ট রিটেনে কোয়ালিফাই করেছে কেউ? দেখো ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে আমি কালকে পরশুদিন পরীক্ষা দিতে পারবো? পরশুদিন আমার পরীক্ষা দিতে পারবে না, তাড়াতাড়ি বাড়িতে প্রিপেয়ার হতে হবে। ঠিক আছে, আমি মানে এই পর্যন্ত তোমরা ভালো করে রেডি করে নাও, মোট কথা আমাদের বই থেকে লাইন ধরে ধরে পড়ো। হ্যাঁ, আর যেগুলো আমি পড়িয়েছি পুরোটাকে দখলে আনার চেষ্টা করো। নেক্সট দিন যদি কোনো ডাউট থাকে ডাউটটাকে ক্লিয়ার করবে, ক্লিয়ার করে আমরা নতুন কোনো একটা কিছু আরম্ভ করব। হ্যাঁ, যাতে করে সেটা তোমরা প্রথম থেকে মানে যারা ফার্স্ট আসবে তারাও যেন ব্যাপারটাকে বুঝতে পারে। হতে পারে যে কেমিক্যাল কাইনেটিক্স যেহেতু আমাদের আছে এই সেমিস্টারে, তারা কেমিক্যাল কাইনেটিক্স কিছুটা আমি এগিয়ে দিলাম। ইন দ্য মিন টাইম যারা পরে জয়েন করেছে এই যে যে পার্টগুলো পড়ানো হলো সেই পার্টগুলো পিডিএফ ভিডিও দিলাম, সে কিছুটা আস্তে 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 অভ্যস্ত হলো। হ্যাঁ, তারপরে আবার 1-2 সপ্তাহ পরে আবার এতে ফিরে গেলাম আর কি। তাহলে আজকে এই পর্যন্ত থাক। তাহলে আমরা নেক্সট ক্লাসে যেটা করবো, আর থার্মোডাইনামিক্সের নেক্সট ক্লাস যেটা অটোমেটিক্যালি আসার কথা সেটা হচ্ছে জুলস এক্সপেরিমেন্ট এইটা, এবং সেখান থেকে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, সেখান থেকে ইন্টারনাল এনার্জি ইত্যাদি ইত্যাদিকে ডিসকাশনসটা সেটা আমাদের নেক্সট ক্লাসে অটোমেটিক্যালি হওয়ার কথা। তো আমরা এখানে রাখলাম। এটা লেকচার 7 নাম দেওয়া হচ্ছে, মানে আসলে খুব আস্তে আস্তে পড়াচ্ছি বলে এমনি এই পর্যন্ত আমাদের হয়তো 4টে লেকচারই হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আমাদের 7টা লেকচার লাগলো, কারণ আমরা প্রথম তো একদম প্রথম যখন পড়ছি একটু ধীরে 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 জিনিসটা অভ্যস্ত হওয়ার দরকার পড়ে। হ্যাঁ, তাহলে আমি বলবো যে তোমরা তো যারা আছো তারা তো আগে থেকে ক্লাস করছো, তোমাদের অসুবিধা হবে না। স্নেহার শুধু একটু অসুবিধা হবে, স্নেহা তো মাত্র 2টো ক্লাস। স্নেহা কটা ক্লাস করতে পারলি তুই? 3টে অনলাইন করেছিস, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, প্রথম তার মানে তোর ওই আসলে প্রথমে 3টে ক্লাস আছে, প্রথম 3টে ক্লাস করতে পারিনি, কিন্তু তারপর থেকে যেগুলো পড়ালাম সেগুলো বুঝতে পারলি তো ঠিকঠাক করে? ঠিক আছে, তাহলে তোকে যেটা করতে হবে হ্যাঁ, সানডেতে অফলাইন ক্লাস আছে, হ্যাঁ যেমন অ্যাজ ইউজুয়াল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে। সানডেতে এই সানডেতে অফলাইন ক্লাস হবে, কিন্তু পরের সানডেটা আবার একটা ঝামেলা আরম্ভ হয়েছে আর কি, ঝামেলা আছে। সেটা আমি বলে দেবো কাল, মানে এই 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 সপ্তাহে অফলাইন ক্লাস নিতে গিয়ে
সব ব্যাপারটা আমি বুঝিয়ে বলে দেবো যে কি কি কারণে কি অসুবিধা আছে। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত আমাদের আজকে থাক। এটা পড়ে নাও তোমরা ভালো করে। হুম, স্টপ করে